শ্রেণীর ছাত্রীরা, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আচ্ছা, আমাদের মেইন টেক্সটের যে সিলেবাস সেটা আমরা গত যে ভিডিও আমরা ছেড়েছি সেই ভিডিওতেই তোমরা যদি প্রত্যেক কটা ভিডিও পরপর দেখে থাকো তাহলে আমি বলবো যে আমাদের মেইন টেক্সটের সিলেবাস শেষ হয়ে গেছে। অবশ্যই তোমাদের তরফ থেকে অনেকবারই তোমরা জানাচ্ছ যে তোমরা পরীক্ষা দিতে চাও, না হলে কিভাবে পড়া রেডি হচ্ছে না হচ্ছে এটা জানা সম্ভব না। তো সেক্ষেত্রে আমি অবশ্যই পরীক্ষা নেব, কিন্তু পরীক্ষা নেওয়ার আগে আমি তোমাদের 20 নম্বরের যে প্রকল্প অর্থাৎ প্রজেক্ট যেটা রয়েছে সেটা তো তোমাদের করতেই হবে বাধ্যতামূলকভাবে। সেই জন্য সেই প্রকল্প সম্পর্কে একটু ধারণা দিচ্ছি যে কিভাবে করবে, তোমরা কিভাবে মেনটেন করে করবে। তোমরা প্রকল্পের জন্য একটা পাতলা চটি খাতা পাও, দেখবে যেটাতে প্রকল্প খাতা হিসেবে তোমরা পেয়ে থাকো, সেই খাতাতে করতে পারো। এবং এছাড়াও প্র্যাকটিক্যাল যে খাতাগুলো হয় সেই খাতাতেও তোমরা করতে পারো। আমি অবশ্যই তোমাদের একটা উদাহরণস্বরূপ দেখাবো, তার আগে একটু জানিয়ে রাখি যে কিভাবে কি করবে না করবে। তার আগে বলি যে আশা রাখবো যে প্রত্যেকের কাছেই কোনো না কোনো সহায়িকা বই রয়েছে, কোনো না কোনো সহায়িকা বই থেকে তোমরা পড়ো, কোয়েশ্চেন অ্যান্সার বলো বা যাই হোক বিষয়বস্তু বলো, মেন টেক্সটের সাথে সাথে কোনো না কোনো সহায়িকা বই ফলো করতে পারো। যে যেরকম সহায়িকা বই ফলো করবে সেটা সম্পূর্ণ তোমাদের নির্বাচন, যে তোমরা কোন সহায়িকা বই থেকে পড়াশোনা করবে। বা সেই সহায়িকা বইয়ে দেখবে পিছনের দিকে প্রকল্পের বেশ কয়েকটি উদাহরণ থাকে, যে কিভাবে করতে হয় বা কিভাবে তুমি প্রকল্পটি সাজাবে বা খাতাটা কিভাবে তুমি রেডি করবে, এই সমস্ত ডিটেলস দেওয়া থাকে। দেখাবো, সেটা দেখানোর আগে আমি একটু বলে দিই যে প্রত্যেককে দুটো করে করতে হচ্ছে। একটা হচ্ছে মেন টেক্সট থেকে করবে, আর একটা তোমরা করছো যে সাহিত্যের ইতিহাসের দিক থেকে একটা করতে হয়। তো সেখানে আমি একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো, প্রকল্প প্রজেক্ট 20 মার্কসের 1 নম্বর টপিকটা হচ্ছে সংস্কৃত সাহিত্য সম্পর্কিত বিষয়, আর 2 নম্বর দেখো বলছে সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের পাঠ্য বিষয়ের অন্তর্গত। আচ্ছা, এবার আমি চলে যাই মেইন টেক্সট থেকে তোমরা যে প্রকল্পটা করবে, একটা আমি উদাহরণ দিচ্ছি, যে কোনো বই ফলো করতে পারো এই প্রকল্প করতে গিয়ে। দেখো, আমি আর্যাবর্ত বর্ণনাম এই গদ্যাংশটিকে আমি নিয়ে নিয়েছি। তোমরা কোনো গদ্যাংশ নিতে পারো অথবা তোমরা কোনো গদ্যাংশের সিলেক্টেড অংশ নিতে পারো। সেক্ষেত্রে দেখো, প্রথমে ভূমিকার ক্ষেত্রে প্রকল্পর যে ভূমিকাটা তোমরা একটা প্রথমে দিতেই হবে, যে প্রকল্প তো শুরুতে তোমরা করতে পারবে না, ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন একটা দিতে হয়। সেক্ষেত্রে প্রথমে ভূমিকা রাখছো, তারপরের পয়েন্ট রাখছো প্রকল্পের বিষয়। তোমরা কোন বিষয়টাকে নির্বাচন করছো প্রকল্পের জন্য, মানে এখানে যেমন আর্যাবর্ত বর্ণনা এই গদ্যাংশটিকে নেওয়া হয়েছে, ঠিক সেরকম কেউ হয়তো নিতে পারো বনগতা গুহা, বা কেউ নিতে পারো শ্রীগঙ্গা স্তোত্রম, বা অথবা কেউ নিতে পারো শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ। সেক্ষেত্রে প্রকল্পের বিষয়তে তোমাদের লিখতে হবে যে কোন বিষয়টিকে তোমরা নির্বাচন করছো। প্রকল্পটি গুরুত্ব, তোমরা যে এই প্রকল্পটা করছো তার গুরুত্ব কতখানি, কতটা প্রয়োজনীয় কিনা, সেই সমস্ত সংক্রান্ত বিষয় কিন্তু সেই ওই প্রকল্পটির গুরুত্বর জায়গায় কিন্তু তোমাদের লিখতে হবে। যেমন আর্যাবর্ত বর্ণনাম সিলেক্ট করা হয়েছে প্রকল্পের বিষয় হিসেবে, তার গুরুত্বটা কি আমি একটু পড়ছি, বুঝতে পারবে কিভাবে বা কি ভাষাতে কীরকমভাবে লেখা হয়েছে। দেখো, বলছে মানুষ তার নিজের দেশের ইতিহাস যত জানবে ততই সে নিজের দেশের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল হবে। ভারতবর্ষ এক গরিমাময় দেশ, নগরীগুলির ঐতিহ্য সেই গরিমার কারণ। তাই আর্যাবর্ত বর্ণনাম এই প্রকল্পটির অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন উৎস গ্রন্থ থেকে আর্যাবর্ত অঞ্চলটির সম্বন্ধে প্রাথমিকভাবে
ভাবে একটি ছোট করে একটি প্রকল্প কাজ করলে ভবিষ্যতে আরো বিস্তৃতভাবে গবেষণা ক্ষেত্র প্রস্তুত করা সম্ভব হবে। তাহলে প্রকল্পটি কেন করছো তার গুরুত্বটা কতখানি, যে ভবিষ্যতে আমাদের এই প্রকল্পটির জন্য আমরা কি কি রিটার্ন পাবো বা অনেক কিছু জানতে পারবো, এই সমস্ত বিষয়গুলো তোমাদের প্রকল্পটির গুরুত্বের মধ্যে লিখতে হচ্ছে। নেক্সট আমরা চলে যাব পয়েন্ট, প্রকল্পটির উদ্দেশ্য। কি কি কারণে বা কি কি উদ্দেশ্যের জন্য তুমি প্রকল্পটি করছো। একটা হচ্ছে দেখো, ছাত্রছাত্রীদের মধ্যে তথ্য সংগ্রহগুলিকে একত্রিত করার একটা সুযোগ পাবে। সমস্ত তথ্য এক জায়গায় তোমরা কালেক্ট করছো, কালেক্ট করে সেই প্রকল্পের মধ্যে ইনক্লুড করছো, তাহলে সমস্ত ছাত্রছাত্রীরা এক জায়গায় সেই তথ্যগুলোকে পাচ্ছে, মানে একসাথে করার সেই সুযোগটা পাচ্ছে। আর কি পাচ্ছে না, নতুন তথ্য একটা আবিষ্কার করার সম্ভাবনা থাকে। হয়তো দেখা গেল যে সেই বিষয়টা সম্পর্কে আমরা কিছু জানি না, যখন ছাত্রছাত্রীরা খুঁজতে আরম্ভ করছে, তথ্যগুলো যখন খুঁজে নিয়ে একটা জায়গায় ইনক্লুড করছে, তখন দেখা যাচ্ছে যে নতুন কোনো তথ্য আমরা খুঁজে পাচ্ছি, যেটা জানি না। অজানা যে সমস্ত বিষয় রয়েছে বা অজানা তথ্যগুলো আমাদের কাছে মানে তুলে ধরা হচ্ছে তথ্য সংগ্রহের মাধ্যমে। আর কি হয়, এই প্রকল্পের দ্বারা আধুনিক গ্রন্থে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ধরা পড়বে। তাহলে আধুনিক যত মডারেশন হয় তখন দেখা যায় প্রত্যেকটা বিষয় বারবার মডারেশন হতে হতে হয়তো হতে পারে যে কোথাও একটা ভুল ত্রুটি থাকলো। আমরা যখন তথ্যগুলোকে সংগ্রহ করছি বা সেই বিষয়টা সম্পর্কে অবগত হচ্ছি, যতটা অবগত আমরা হব, আমরা কিন্তু সেই বিষয়টার মধ্যে যদি কোথাও ভুল থাকে বা কোনো ত্রুটি থাকে, সেই জায়গাগুলো নিজেরাই কিন্তু আমরা বিবেচনা করতে পারবো। কিন্তু যদি কোনো বিষয় সম্পর্কে আমাদের অবগত না হই, তাহলে সেই বিষয়ে যদি কোনো ভুল ধারণাও আমরা করে থাকি, তাহলে কিন্তু সেই ভুল ধারণাটাই আমাদের মধ্যে থাকবে। তাহলে আমরা যত তথ্যগুলোকে সংগ্রহ করব, যদি কোথাও ভুল তথ্য থেকে থাকে সেটাকে কিন্তু আমরা নিজেরাই সংশোধন করে নিতে পারবো। নেক্সট পয়েন্ট দেখো, বলছে প্রকল্পটি রূপায়ণের পরিকল্পনা। আমরা যে এই প্রকল্পটি রূপায়ণ করছি তার পরিকল্পনাটা একটা করতে হয়, যে কোথা কোথা থেকে আমরা নিচ্ছি। যেমন দেখো, সরাসরি নলচক্র থেকে উপাদান সংগ্রহ করা। অবশ্যই যেটা মেন টেক্সট বই, মানে তোমাদের কাছে একটা সিলেক্টেড অংশ তুলে দেওয়া হয়েছে, কিন্তু সিলেক্টেড অংশটা একটা গ্রন্থের একটা পাঠ। তো সেখান থেকে শুধু তোমরা সেইটুকানি পাঠ পড়ছো যেটুকানি তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য। সেই পাঠ্য যেটুকানি পাঠ্য রয়েছে সেই অতটুকু পড়লে, ওইটুকানি পোর্শন পড়লে তোমরা গোটা বইটা সম্পর্কে কিন্তু জানতে পারবে না। আর তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের যে কোনো বিষয়, যখন আমরা বিষয়ের উপর তথ্য সংগ্রহ করি, আমাদের আগে কি আছে এবং পরে কি হয়েছে সেটাকে জানাটা খুব দরকার। কারণ আমাদের তো একটা মাঝের একটা অংশ, একটা পার্ট আমরা পড়ছি, তার আগে কি ঘটনা ঘটেছে বা তার পরে কি ঘটনা ঘটেছিল সেগুলো যদি না জানি, তাহলে কিন্তু আমরা জিস্ট যেটা আছে বা যেটা ওই গ্রন্থের বিষয়বস্তু, সেগুলোকে কিন্তু আমরা তথ্যগুলো সংগ্রহ করে ঠিক জায়গায় রূপায়িত করতে পারবো না। সেই জন্য আর কি আছে না, প্রাচীন গ্রন্থ থেকে তথ্য অনুসন্ধান করা। দেখো, শুধুমাত্র পার্টিকুলার একটি কোনো বই থেকে নয়, আমাদের কোনো বিষয় সম্পর্কে যদি সঠিক ধারণা কাউকে দিতে হয় বা আমরা একটা সঠিক প্রকল্প যদি করি, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন বই ঘাঁটতে হয় বা বিভিন্ন গ্রন্থগুলোকে আমাদের দেখতে হয়। শুধুমাত্র একটা গ্রন্থ দেখে কোনো কিছু জাস্টিস করা যায় না ওইভাবে। তার জন্য বেশ কয়েকটি গ্রন্থ যদি আমরা ঘাঁটি, তাহলেই কিন্তু সেই প্রকল্পটা, একটা যে প্রকল্পের জন্য যে তথ্যগুলো সংগ্রহ করছি সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে আমরা ইনক্লুড করতে পারবো। আচ্ছা, তার সাথে আরো যেটা হয় যে এই ধরনের প্রকল্পগুলি করতে গেলে বিভিন্ন তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমরা বিভিন্ন মেইন যে গ্রন্থ, সেই মেইন গ্রন্থ আমরা দেখছি
তার সাথে আরও কিছু গ্রন্থ আমরা কালেক্ট করে আমরা তার সহায়তা নিচ্ছি। তার সাথে সাথে সেই যে সাবজেক্ট টিচার শিক্ষক শিক্ষিকা রয়েছে বা সেই বিষয় সম্পর্কে অবগত যে কোনো মানুষ বা যে কোনো শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে সাহায্য নেওয়াটাও আমাদের খুব প্রয়োজন হয়ে পড়ে। কেন হয় না, হয়তো যে জিনিসটা আমরা জানি না, হয়তো ওনারা সেই পয়েন্টগুলো আমাদের সাহায্য করে, পয়েন্টগুলো দিয়ে সাহায্য করে। তো এইভাবে প্রকল্পটি রূপায়ণের পরিকল্পনা মানে তুমি কিভাবে যেভাবে প্রকল্পটি তুমি করতে চাইছো তার কি কি পরিকল্পনা তুমি নিয়েছো, মানে কি কার কার সাহায্য নিতে চাইছো বা সেই প্রকল্পটি পুরোপুরি সম্পূর্ণ করার জন্য তোমার কি কি পরিকল্পনা রয়েছে সেগুলোকে একটা পয়েন্টে রাখতে হবে। চেঞ্জ করছো পেজ চেঞ্জ করে তুমি কি লিখবে না তথ্য সংগ্রহ। কোথা থেকে তথ্য সংগ্রহ করেছো সেটাকে মেনশন করে দিতে হবে যে কোন কোন বই থেকে তোমরা তথ্য সংগ্রহ করছো। হতে পারো এখন এরকম সিস্টেমেটিক যেটা হয় যে তোমরা মানে সোশ্যাল নেটওয়ার্কিং হয়ে গেছে, সোশ্যাল নেটওয়ার্কিংয়েতে তোমরা যখনই সার্চ করছো সেখান থেকেও তোমরা পাচ্ছ, বিভিন্ন সাইটগুলো রয়েছে, ওয়েবসাইটগুলো রয়েছে। যদি কোনো দেখো যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা কিছু ডাউনলোড করছো বা কোনো তথ্য কালেক্ট করছো, সংগ্রহ করছো, তখন সেই ওয়েবসাইটের জায়গাটাও তোমরা দিতে পারো যে এই ওয়েবসাইট থেকে করছো, সেটাও লিখতে পারো। শুধু যে তাই নয়, বিভিন্ন যে গ্রন্থগুলো করছো গ্রন্থের নামগুলো দিতে হবে যে কি কি গ্রন্থ থেকে করছো, সেই গ্রন্থের লেখককে, সেইগুলো রাইটারকে, এগুলো কিন্তু সম্পূর্ণ দিতে হচ্ছে। তারপরে চলে যাচ্ছ তথ্য বিশ্লেষণ। এই তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে যেটা বিষয়বস্তু তাকে সেটাকে বিশ্লেষণ করা হচ্ছে। এখানে আমি একটু বলে দিই যে তথ্য বিশ্লেষণে আর্যাবর্ত বর্ণনামের ক্ষেত্রে কি লেখা হয়েছে। দেখো বলছে যে তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আর্যাবর্তের সীমা সময় অনুসারে পরিবর্তিত হয়েছে। যদিও মনুসংহিতায় আর্যাবর্ত নামে এক বিশাল স্থানের উল্লেখ করা হয়েছে, তবুও আর্যাবর্তের অবস্থান নিয়ে মনুসংহিতাকারের জ্ঞানের অভাব ছিল একথা বলা যায়। তবে এই স্থানের সমৃদ্ধি বর্ণনায় গ্রন্থকারেরা যা বলেছেন তা অতিশয়োক্তি নয়। সত্যই এই অঞ্চল ভারতবর্ষের অলঙ্কার স্বরূপ ছিল। এইভাবে তথ্য বিশ্লেষণ করেছে। আল্লাহ একটা শেষে যেটা পয়েন্ট দেবে সিদ্ধান্ত, যে এই প্রকল্প থেকে আর্যাবর্তের যেটা তুমি তথ্য বিশ্লেষণ করলে তোমার কি সিদ্ধান্ত সেটাকে তোমাকে লিখতে হচ্ছে। তারপরে চলে যাচ্ছ পেজটাকে চেঞ্জ করে সীমাবদ্ধতা। প্রকল্পটি তৈরি করতে গেলে তৈরি করতে কয়েকটি গ্রন্থের যে সাহায্য নেওয়া হয়েছে, সেই গ্রন্থের দেখো এইরকম একটি প্রকল্পের জন্য আরও সংস্কৃত মূল গ্রন্থ রয়েছে, টিকা গ্রন্থ রয়েছে, পালি প্রাকৃত গ্রন্থ অনুসন্ধান করা প্রয়োজন। কারণ আমি যে বললাম যে একটা কোনো বই ঘেটে কোনোদিন প্রকল্প বা তথ্যগুলোকে সংগ্রহ করা যায় না বা প্রকল্প রূপায়িত করা যায় না। এবং আর কি বলেছে না, বহু তথ্য পেলে আমরা সেগুলোকে বিভিন্ন বিষয়ে ভাগ করে প্রকল্পটিকে আরও সমৃদ্ধ করতে পারবো বা পারি। বিশেষত একটি কথা মনে রাখতে হবে যে আর্যাবর্তের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থানের জন্য ছোট ছোট অনেক প্রকল্প কিন্তু করা যেতে পারে। আর্যাবর্তের যে সময়সীমা বা তার যে স্থানটাই অবস্থিত, যে বা ভারতবর্ষের যে এই স্থানটা অলঙ্কার স্বরূপ, সেটাকে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন বই বা বিভিন্ন তথ্য কিন্তু আমরা কালেক্ট করতে পারি। তথ্যসূত্র মানে আবারও যেটা যে আচ্ছা তার আগে যেটা আমি বলি যে অনেক সময় দেখা যায় যে তোমরা বইয়ের নাম দিচ্ছ, তারপর রাইটারের নাম লিখবে। আগে ফার্স্টে বই নাম আমি একটু দেখিয়ে দিই যে দেখো বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা হচ্ছে গ্রন্থের নাম, সেটা 1968 প্রকাশিত হচ্ছে। প্রথম ভাগ, যদি বইটির কোনো ভাগ থাকে, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ বা এরকম যদি থাকে, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, সেই হিসেবে এটা এখানে দেখো প্রথম খণ্ডের বা প্রথম ভাগের হচ্ছে সহায়তা নেওয়া হয়েছে এই প্রকল্পটি রূপায়িত করার জন্য। সম্পাদনা কে করেছে না অবধ বিহারী ত্রিপাঠী, বারাণসীর সংস্কৃত বিশ্ববিদ্যালয় বারাণসী। এটা কেন লিখেছে না বারাণসী সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যাপক
বা অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন, তাই না তিনি কোথায় ছিলেন সেটাও মেনশন করা হয়েছে। দেখবে তোমাদের বইয়ের প্রথম পেজেতে রাইটারের নাম থাকে এবং তার সাথে কি থাকে, যে কোথায় তিনি যুক্ত আছেন না আছেন এগুলো ডিটেলস থাকে, সেগুলো দিতে হচ্ছে। লাস্ট দিচ্ছ কৃতজ্ঞতা স্বীকার। এই কৃতজ্ঞতা স্বীকার যে পয়েন্টটা করছো তার সাথে একটু দেখিয়ে রাখি যে বাঁ দিকে একদম খাতার বাঁ দিকে ছাত্রীর স্বাক্ষর, তোমরা ছাত্রছাত্রীর স্বাক্ষর দিতে হয়, তোমরা ওখানে ছাত্র দিচ্ছ না, ছাত্রীর স্বাক্ষর দেবে, সেখানে তোমাদের নিজেদের সিগনেচার হবে, নাম লিখবে এবং ডেট দিচ্ছ, এবং তার সাথে লাস্টে একদম ডান দিকে শিক্ষিকার স্বাক্ষর দেবে, সেখানে শিক্ষিকার সিগনেচার থাকবে। আচ্ছা, কৃতজ্ঞতা স্বীকারটা আমি একটু পড়ে দিচ্ছি। এটা কৃতজ্ঞতা স্বীকারটা ঠিক এইভাবেই লিখবে। লিখছো, আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ে মাননীয় শিক্ষিকার বলে একটা ড্যাশ দিচ্ছ, সেখানে কিন্তু শিক্ষিকার নাম থাকবে, মানে সেই যে সাবজেক্ট টিচার সেই সাবজেক্ট টিচারের নাম থাকবে। প্রতি, কারণ তার ঐকান্তিক সহযোগিতা ছাড়া আমার পক্ষে এই প্রকল্প কাজটি করা সম্ভব হতো না। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল শিক্ষিকার প্রতি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাকে প্রকল্পটি সম্পন্ন করতে সাহায্য করেছে। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সেই সব সহপাঠীদের এবং বিভিন্ন গ্রন্থাগারের শিক্ষাকর্মীদের যারা আমার প্রকল্পটি তৈরি করার ক্ষেত্রে কোনো না কোনোভাবে সাহায্য করেছেন। বাঁ দিকে ছাত্রীর স্বাক্ষর এবং ডান দিকে থাকছে শিক্ষিকার স্বাক্ষর। তোমরা যে এই প্রকল্পটি করছো, বিভিন্ন যেরকম গ্রন্থের সাহায্য নিচ্ছ, যদি তোমরা বিভিন্ন গ্রন্থাগারে গিয়ে যদি তোমরা কোনো বই কালেক্ট করো, সেক্ষেত্রে দেখবে যে গ্রন্থাগারের কর্মীরা তোমাকে সহযোগিতা করছে। তার সাথে সাথে শুধু তাই নয়, শুধু বই থেকে যে আমরা জানতে পারি একদমই তা নয়, তোমাদের কিছু বন্ধু বান্ধব সহপাঠী রয়েছে, হয়তো তুমি কিছু কোনো বিষয় একটা ডিসকাস করছো, তোমার বন্ধুর দিক থেকে বা সহপাঠীর দিক থেকে সে একটা পয়েন্ট বলতে পারলো, সে একটা পয়েন্ট বললো তোমাকে, তোমার তখন হয়তো মনে হলো যে সেই পয়েন্টটা এই প্রকল্পেতে ইনক্লুড করা যেতে পারে এবং এই প্রকল্পের একদম যুক্তিসঙ্গত পয়েন্ট। তাহলে সেক্ষেত্রে দেখো তোমরা কিন্তু তোমাদের সহপাঠীদেরও কাছ থেকে তোমরা কিন্তু সাহায্য নিচ্ছ। তাই কৃতজ্ঞতা জানানোর ক্ষেত্রে সহপাঠী বা যেখান থেকে তোমরা সাহায্য নিয়েছো বা সাহায্য নিয়ে এই প্রকল্পটি রূপায়িত করছো, তাদের কৃতজ্ঞতা জানানো জন্য বা তাদের নামগুলোকে মেনশন করতে হচ্ছে, তোমাদের এইভাবে কৃতজ্ঞতা স্বীকার লিখতে হচ্ছে। এইভাবে প্রকল্পটি করতে হবে। এটা মেন টেক্সটের ওপর আমি বললাম। একটা তোমাদের এক্সাম্পল স্বরূপ আমি একটা দেখাচ্ছি যে কীভাবে লিখবে বা কীভাবে খাতাটাকে রেডি করবে। আর আমি যেহেতু সাহিত্যের ইতিহাসের পোর্শনটা এখনো পড়ানো শুরু করিনি, সাহিত্যের ইতিহাসের পোর্শনটা অবশ্য বেশি দিন লাগবেও না, খুব কম দিনের মধ্যে শেষ হয়ে যাবে। সাহিত্যের ইতিহাসের দিকটা শেষ হয়ে গেলে আমি সাহিত্যের ইতিহাসের দিক থেকে কীভাবে প্রকল্প করবে সেটা তখন ডিসকাস করে দেবো। আচ্ছা, একটা এক্সাম্পল স্বরূপ একটা খাতা আমি তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে বা খাতাটা রেডি করতে সুবিধাজনক হবে। খাতা তোমরা যে পাতলা প্রকল্পের জন্য যে খাতাটা পাও, সেই খাতাটা হচ্ছে যে সেই খাতাটাই অবশ্যই করছো। প্রথমে সুন্দরভাবে মলাট করবে। মলাট করার পর স্কুলের নাম, নিজের নাম, ক্লাস, শ্রেণী দিচ্ছ কোন শ্রেণীতে পড়ো, বিভাগ, রোল নাম্বার বা ক্রমিক নাম্বার, বিষয় কোন বিষয়ের প্রকল্পটা করছো এবং রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে। ভেতরেতেও দেখবে ঠিক একইভাবে সাবজেক্ট লেখা রয়েছে, সাবজেক্ট লিখছো ওপরে, এবং টপিক কোন টপিকের উপর তুমি করছো। এখানে দেখো শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ এটার ওপর করা হয়েছে, সেটা টপিকটা লিখছো। তোমরা তোমাদের মতো যে কোনো একটি টপিক চুজ করতে পারো, সেই টপিকটা তোমরা করতে পারো, এবং নিজেদের নাম লিখছো, ক্লাস লিখছো, সেকশন, রোল নাম্বার এবং হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখছো। তারপরের পেজে চলে গেলে সিরিয়াল নাম্বার অবশ্যই দেবে, কারণ পেজ ওয়াইজ সিরিয়াল নাম্বারটা থাকাটা খুব দরকার। আচ্ছা, প্রজেক্টের বিষয় সম্পর্কে আলোচনা, কত পেজ অবধি তোমরা বিষয় আলোচনা করছো, প্রকল্পের যে বিষয়টা আলোচনা করছো পাশে পেজ নাম্বার দিচ্ছ, সিরিয়াল নাম্বার 1 নাম্বার দিচ্ছ প্রকল্পের বিষয় সম্পর্কে আলোচনা। পেজ নাম্বারটা কিভাবে দেবে, যত পেজ অবধি তোমরা হচ্ছে লিখছো বিষয় সম্পর্কে, যদি একটা পেজেতে লিখে থাকো 1 নাম্বার দিচ্ছ, যদি দেখা যাচ্ছে তোমাদের 3টে পেজ হচ্ছে সেক্ষেত্রে 1, 2, 3 মানে 1 ছোট্ট একটা হাইফেন দেবে, 3
এইভাবে যতগুলো পেজ হবে সেই অনুযায়ী লিখতে পারো তোমরা। আর 2 নম্বর সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রকল্পটা তোমরা স্টার্ট করে দিচ্ছ এবং প্রকল্পটা তোমাদের কতগুলো পেজ নিয়ে হচ্ছে সেই পেজ তোমরা কাউন্ট করে লিখছ পাশে। আচ্ছা, প্রথম পেজটা নিয়ে দিচ্ছ প্রকল্পের আবার বিষয়, সুন্দরভাবে একটা ডেকোরেশন করতে পারো, তবে খুব মানে হিজিবিজিভাবে ডেকোরেশন করার দরকার নেই, যতটা সিম্পলিভাবে ডেকোরেশন করা যায় সেইভাবে করতে পারো। কোনো রকম চুমকি স্টোন ফোন একদম ইউজ করবে না, সব মানে সমস্ত এমনি কালারিং পেন দিয়ে তোমরা করতে পারো। দেখো খাতাটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, কোনো কলকা টলকা হাবজি গুবজি একদম করবে না। আচ্ছা, তারপরের পেজে চলে যাচ্ছ, এই পেজটাকে পুরো ছেড়ে দিচ্ছ, পরের পেজে চলে যাচ্ছ শ্রীমদ্ ভগবদ গীতা কর্মযোগ হেডিং। শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ বলে সুন্দর করে একটা বড় করে হেডিং দেবে যাতে চোখে পড়ে। ভূমিকা দিচ্ছ, যেটা আমি বললাম দেখালাম, তোমাদের আর্যাবর্ত বর্ণনাম দিয়ে যেটা দেখালাম সেটা এটা পদ্মাংশের ওপর দেখাচ্ছি। দেখো ভূমিকা লিখছ, প্রকল্পের বিষয় লিখছ, প্রকল্পটির গুরুত্ব লিখছ, দেখো পর পর পয়েন্ট করছো এবং পয়েন্টগুলো ব্ল্যাক কালিতে করবে, কোনো রেড কালি গ্রিন কালি ইউজ করবে না, শুধুমাত্র ব্ল্যাক আর ব্লু ইউজ করবে এবং হেডিংয়ের ক্ষেত্রেও যতটা সম্ভব ব্ল্যাক কালি ইউজ করো। ব্ল্যাক কালি ছাড়া অন্য কোনো পেন ইউজ করার কোনো প্রয়োজন নেই। রেড গ্রিন এই অরেঞ্জ বা পিঙ্কও ইউজ করো না, আমি বলবো পিঙ্ক কালার এই সমস্ত কোনো কালারিং পেন ইউজ না করে শুধুমাত্র যাই ডেকোরেশন করো না কেন ব্ল্যাক দিয়ে করো। ব্ল্যাক কালির যে মার্কার পেনগুলো হয় সেই মার্কার পেন দিয়ে করো, এইভাবে করতে পারো। আচ্ছা, ভূমিকা বা প্রকল্পের বিষয় বা প্রকল্পটির গুরুত্ব ব্ল্যাক কালি দিয়ে বড় বড় করে পয়েন্ট করবে যাতে চোখে পড়ে। দেখো একটা ছবি বার করবে নেট থেকে, কারণ যে প্রকল্পটির ওপর করছো সেই প্রকল্পের কিসের ওপর করছো তোমরা যে কোনো টপিকের ওপরে করতে পারো এবং সেটার একটা ছবি এখানে চিত্র দেবে। চিত্র বলে হেডিং করতে পারো, ছোট করে হেডিং করেছে বড় করেও হেডিং করতে পারো, দিয়ে বক্সের মধ্যে চিত্রটা দেবে। এই পাশে চলে আসবে পরপর লেখা পয়েন্ট ওয়াইজ চলছে, প্রকল্পটির উদ্দেশ্য, প্রকল্প রূপায়ণের পরিকল্পনা, তথ্য সংগ্রহ। আচ্ছা, আবার দেখো আর একটা চিত্র দিচ্ছে, যে কোনো টপিকের ওপরই করো পরপর একটা করে পাতায়, এদিকে বাঁ দিকের পাতায় একটা করে চিত্র দেবে, ডান দিকের পাতায় কিন্তু লেখা কন্টিনিউ হবে। দরকার পড়লে তোমরা মার্জিন দেবে, চারদিকে মার্জিন দিয়ে সুন্দরভাবে সাজাবে, লেখা কন্টিনিউ চলছে। আবার বাঁ দিকের পাতায় একটা কর্মযোগের দেখো একটা বইয়ের একটা প্রিন্ট আউট ওপরের ছবি একটা চিত্র বার করে দিয়েছে এখানে, এবং তার সাথে এদিকে কিন্তু কন্টিনিউ লেখা চলছে। এইভাবে লাস্টে সীমাবদ্ধতা এবং তথ্য সূত্র দিয়ে শেষ করে দিচ্ছে এবং একদম লাস্টের পেজে থাকবে কৃতজ্ঞতা স্বীকারটা যেভাবে বলেছি সেভাবে লিখবে, লিখে যেভাবে বাঁ দিকে তোমাদের স্বাক্ষরের একটা জায়গা রাখবে, ডান দিকে শিক্ষিকার স্বাক্ষরের জায়গা রাখবে, দিয়ে সুন্দরভাবে খাতাটাকে রেডি করবে। আশা করি প্রত্যেকে বোঝা গেছে। যদি কোথাও অসুবিধা থেকে থাকে আবারও জিজ্ঞাসা করবে, ইউটিউবের কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা সেখানে সংস্কৃতের আমার দ্বাদশ শ্রেণীর সমস্ত স্টুডেন্ট রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা বারবার জিজ্ঞাসা করতে পারো। তবে যেটাই করো না কেন ভুল করার আগে জিজ্ঞাসা করে করবে, যাতে কোথাও অসুবিধা না হয়, বা সুন্দরভাবে খাতাটা রেডি করবে। 20 নাম্বার এই প্রজেক্টে রয়েছে, তাই জন্য বলবো খুব সুন্দরভাবে খাতাটা রেডি করবে। আর যদি ভুল করার আগে বারবার জিজ্ঞাসা করতে পারো, ইউটিউবের কমেন্ট সেকশনেও জিজ্ঞাসা করতে পারো, তোমাদের যে সংস্কৃত দ্বাদশ শ্রেণীর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও জিজ্ঞাসা করতে পারো। তবে ভুল করার আগে জিজ্ঞাসা করে নেবে। ভালো থেকো, বাড়িতে প্রজেক্টটা রেডি করো, সুস্থ থাকো। নেক্সট দিন আমরা সাহিত্যের ইতিহাসের দিকটা আলোচনা করা শুরু করব। সাহিত্যের ইতিহাস যদিও খুব কম আছে, আমরা আলোচনা করে শেষ করব, যদিও একদিনে হবে না, আমরা সাহিত্যের ইতিহাসের পোর্শন থেকে স্টার্ট করব। ভালো থেকো, সুস্থ থাকো।